এই গল্পের শুরু একটি টিনেজার মেয়ে জেসিকে নিয়ে, যে তার দাদু স্যামুয়েলের সাথে থাকতো। তার বাবা মা ছিল না, মূলত তার দাদুকেই তার দেখাশোনা করতে হতো এবং তার সব খরচও বহন করতে হতো। এমন অবস্থায় জেসি নিজেও কিছু কাজ খুঁজে নিত যাতে সে তার পকেট মানি পেতে পারত। যেমন কখনো বয়স্ক প্রতিবেশীদের শপিংয়ে সাহায্য করা, কখনো লন পরিষ্কার করে দেওয়া, ছোটোখাটো কাজ করা। বেশিরভাগ সময় সে একজন মহিলা সারা সিমসনের কাছ থেকে কাজ পেত, কারণ সে স্যামুয়েলের খুব ভালো বন্ধু ছিল এবং তাদের পরিবারকেও বছরের পর বছর ধরে চিনত। অন্তত জেসির জানা মতো তাই, কিন্তু অজানা কারণে সে কখনো তাদের দুজনকে কথা বলতে দেখেনি এবং একই শহরে থাকা সত্ত্বেও তারা কখনো দেখা করতো না। এটি অদ্ভুত ছিল, কিন্তু প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে, এই ভেবে জেসিও কখনো তার দাদুকে কিছু জিজ্ঞাসা করেনি। উপরন্তু সারা একজন অকাল্ট প্র্যাকটিশনার ছিলেন। সুপারন্যাচারাল বিষয়ে তার খুব আগ্রহ ছিল, যার কারণে শহরের অর্ধেক মানুষ তাকে ভয় পেত এবং বাকি অর্ধেক তার উপহাস করত। সে একটু অদ্ভুত ধরনের ছিল এবং এভাবেই থাকতে পছন্দ করত। সম্ভবত এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, জেসির এইসব বিষয়ে কোনো আগ্রহ ছিল না। সে শুধু তার কাজ এবং টাকা নিয়ে চিন্তিত ছিল। একদিন যখন সে তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন সে দেখে তার দাদু একটা সাইনবোর্ড তৈরি করছেন, যাতে লেখা আছে রুম ফর রেন্ট। তিনি তার রুম ভাড়া দিতে চাইছিলেন। আসলে গত কয়েকদিন ধরে স্যামুয়েলের স্বাস্থ্য ভালো ছিল না। ডাক্তার তাকে কোনো ভারী জিনিস তুলতে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে নিষেধ করেছেন, আর এই কারণেই তিনি তার ওপরের তলার রুম ছেড়ে নিচের গেস্ট রুমে শিফট হয়েছেন। এখন অতিরিক্ত আয়ের জন্য তিনি তার রুম ভাড়া দিতে চাইছিলেন। এতে খারাপ বা কি? জেসি জানতো তাদের এই টাকার প্রয়োজন, কিন্তু বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তির জায়গা দেওয়া তার ভালো লাগছিল না। কিন্তু সে এটা থামাতেও পারছিল না, তাই সে তার দাদুর ওপর খুব রাগ করেছিল এবং মেজাজ হারিয়ে ফেলে। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্স আসে এবং তারা দুজন একসাথে মুভি দেখতে বের হয়। একের পর এক দুটি হরার মুভি দেখে তারা। এখন এতে জেসির মেজাজ ভালো হওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ তার মনে পড়ে সে স্যারের কাছ থেকে টাকা নিতে ভুলে গেছে। তাই তারা তখনই স্যারের বাড়িতে যায়, কিন্তু সেখানে তারা এমন কিছু দেখে যা তারা কখনোই কল্পনা করেনি। বাইরে থেকে তারা দেখে স্যারার বাড়ি একটি রহস্যময় কুয়াশায় ভরা। ভিতরে হাজার হাজার মোমবাতি জ্বলছে এবং তাদের মাঝখানে সারা নিঃশব্দে বসে আছে, ঠিক যেন কোনো মূর্তির মতো। মনে হচ্ছিল সে এই পৃথিবীরই নয়। ঠিক তখনই ঘড়িতে 9টা বাজে এবং হঠাৎ একটি পোর্টাল খুলে যায় সিলিং থেকে, যেখান থেকে তীব্র আলো বেরোতে থাকে। সাথে সাথে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে, যা কিছুক্ষণ পর একজন মানুষের রূপ নেয়। পোর্টাল বন্ধ হয়ে যায়, কিন্তু সেই মূর্তিটি অদৃশ্য হয় না, বরং অদ্ভুত দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে থাকে এবং তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজা দিয়ে নয়, বরং দেওয়াল ভেদ করে। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎই বাতাসে মিলিয়ে যায়। এসব কিছু জেসি আর অ্যালেক্সের সামনেই ঘটেছে, কিন্তু তারা এতটাই শেকড় হয়ে যায় যে তারা চোখে বিশ্বাস করতে পারছিল না। তারা তখনই সেখান থেকে পালিয়ে যায় এবং সরাসরি জেসির বাড়িতে গিয়ে থামে। তখন স্যামুয়েল সেখানে ছিলেন এবং তারা সবকিছুই তার সাথে শেয়ার করে, কিন্তু তিনি তাদের বিশ্বাস করেন না। তিনি মনে করেন এটা নিশ্চয়ই তাদের ভুল ধারণা, কারণ তারা প্রতিদিন হরর মুভি দেখে এবং সব জায়গায় ভূত দেখতে পায়। জেসি অনেক চেষ্টা করলেও তাকে সত্যি কথা বোঝাতে পারেনি এবং সে এই ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। বরং পরের দিন এমন কিছু ঘটে যা তার বিশ্বাসকে আরও বেশি পাকাপোক্তা করে তোলে। সেদিন সকাল সকাল কেউ তাদের দরজায় কড়া নাড়ে এবং যখন জেসি দেখে কে, সে ভয়ে পাথর হয়ে যায়, কারণ এটি সেই ভূতটি ছিল। তাহলে কি জেসিকে অনুসরণ করে সে তার বাড়িতেও চলে এসেছে? জেসির দরজা খোলারও সাহস হয় না। স্যামুয়েলই দরজাটা খোলেন। তিনি ভূতের সাথে একদম স্বাভাবিকভাবে কথা বললেন, যেন একজন মানুষ। সে তার নাম জন বলে এবং সে তাদের রুম ভাড়া নিতে চায়। সে ডিপোজিটও নিয়ে এসেছে। এখন বাড়িতে লক্ষ্মী এলে কে মানা করে? স্যামুয়েলও সাথে সাথে রাজি হয়ে যান। শুধু এটাই জানা যায় না যে কেন বারবার জনের চেহারা তার পরিচিত মনে হচ্ছিল। তিনি একবার তাকে জিজ্ঞাসাও করেন যে তারা আগে কখনো দেখা করেছিল কিনা, কিন্তু জন না বলে উত্তর দেয়। এই ঘটনাটা এখন শেষ হয়। এরপর স্যামুয়েল জেসিকে বলেন জনকে রুম দেখানোর জন্য, যদিও জেসি অনেকবার সরাসরি এবং পরোক্ষভাবে তাকে মানা করার চেষ্টা করে, কিন্তু তিনি শোনেননি। তাই জেসি কিছুই করতে পারে না এবং লুকিয়ে দেখে যে জন ডেস্কে রাখা একটি ফটো ফ্রেমের দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু সে সেটা স্পর্শ করতে পারছে না এবং তার হাত ফ্রেমের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়। এখন এটা দেখে কেউই বলবে না যে এই লোকটা একজন মানুষ, কিন্তু জেসি ছাড়া আর কেউ এটা দেখতে পায় না। এবার সে সত্যিই চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে না এই জনের আসলে কি দরকার, সে কেন তাদের বাড়িতে এসেছে, শুধু থাকাই কি তার উদ্দেশ্য? অবশেষে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল, সারা সিমসনের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে জেসি জানতে পারে যে তাদের এই সব কিছু সম্পর্কের কোনো ধারণাই নেই সারার।
সারা পুরো সময় ধ্যানমগ্ন ছিল। যখন জেসি সারাকে বিস্তারিত বলতে থাকে সেই রাতে কি হয়েছিল, সে কি দেখেছিল, সব কিছুই শুনে সারা একটি অদ্ভুত ব্যাখ্যা দেয়। সে বলে যে সে একটি বিশেষ রিচুয়াল সম্পন্ন করছিল, যার নাম দ্য ওপেনিং। এটি বছরের নবম মাসের নবম দিনে সম্পন্ন করা হয় এবং যদি সব কিছু ঠিকঠাক হয় তবে ঠিক রাত 9টায় একটি পোর্টাল খুলে যায়, যা এই পৃথিবীকে অন্য পৃথিবীর সাথে যুক্ত করে। এমন অবস্থায় কোনো একটি আত্মাকে এই পৃথিবীতে ফিরে আসার এবং তার কোনো অসম্পূর্ণ কাজ করার সুযোগ দেওয়া হয়। এটি তার জন্য একটি দ্বিতীয় সুযোগের মতো। কিন্তু সমস্যা হলো যে সে এই শারীরিক পৃথিবীতে আসতে পারে, কিন্তু তার নিজের কোনো শারীরিক রূপ নেই। তাই তার কাজ সম্পন্ন করার জন্য তার একটি মানুষের শরীরের প্রয়োজন, তাছাড়া সে কিছুই করতে পারবে না। এবং এই সব কিছু করার জন্য তার কাছে শুধু পরের পূর্ণিমা পর্যন্ত সময় থাকে, যা এই ক্ষেত্রে আগামীকাল রাত 12টায় শেষ হবে। আগামীকাল রাত 12টায় পোর্টাল আবার খুলবে এবং সেই আত্মাকে ফিরে যেতে হবে। বেশি সময় নেই তার হাতে। জেসি এবং অ্যালেক্স লক্ষ্য করে যে সারা সব কিছুই ব্যাখ্যা করার সময় তার চোখ আক্ষরিক অর্থেই জ্বলছিল। যদিও এই সব কিছু তার জন্য নতুন ছিল, কারণ এর আগে সে কখনোই এই রিচুয়ালে সফল হয়নি। তাই সে খুশি ছিল, কিন্তু একই সাথে একটু নার্ভাসও ছিল। অন্যদিকে জেসির খুব ভয় লাগছিল। একটি ভূতের সাথে বাড়ি শেয়ার করা কোনো সহজ কাজ নয়। জেসি জানতো না সে ভূত কোন অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এসছে। প্রথমে সে সারাকে বলে তার বাড়িতে গিয়ে তার দাদুকে বোঝানোর জন্য, কিন্তু সে জানতো যে তিনি মানবেন না এবং সারা যেতে চায়নি, কারণ সেই আত্মা সময়ের আগে যদি ফিরে আসে তাহলে তার কাজ সম্পূর্ণ হবে না। তবে এই মুহূর্তটা সে মিসও করতে চায় না। তাই জেসি নিজেই তার উপর নজর রাখার সিদ্ধান্ত নেয় এবং অ্যালেক্সকেও সাথে নেয়। কিন্তু রাত 3টা পর্যন্ত জেগে থাকার পরেও কোনো লাভ হয় না। তার রুম থেকে কোনো শব্দ আসে না। অন্যদিকে অ্যালেক্স ঘুমিয়ে পড়তে শুরু করে। তাই জেসি তাকে নিয়ে নিচে কিছু খাওয়ার জন্য যায়, কিন্তু পথে তাদের থামতে হয়, কারণ তারা দেখে যে তাদের দাদুর রুম থেকে একটি উজ্জ্বল সবুজ রঙের আলো বের হচ্ছে। দরজা খোলা ছিল, তাই তাদের ভেতরে যেতে কোনো সমস্যা হয় না। কিন্তু ভেতরে গিয়ে তারা দেখে যে জন তার আত্মার রূপে স্যামুয়েলের উপরে ভাসছে এবং তার শরীরে প্রবেশ করার চেষ্টা করছে। এমন ভয়ানক দৃশ্য দেখে জেসির মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে চিৎকার বেরিয়ে আসে, যা জনের একাগ্রতা ভেঙে দেয় এবং স্যামুয়েলের ওপর থেকে তার গ্রিপ ছেড়ে যায়। কিন্তু জন সব কিছু ছেড়ে জেসির পেছনে লাগে। যদিও জেসি এবং অ্যালেক্স তখনই তাদের রুমে ফিরে যায় এবং দরজা বন্ধ করে দেয় এবং একটি ক্যাবিনেটকে দরজার সামনে রেখে ব্লক করে দেয়। কিন্তু এই আত্মাটিকে থামানো তাদের পক্ষে সম্ভব ছিল না। জন খুব সহজেই ভেসে গিয়ে তার শরীর অর্ধেক রুমের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তাদের স্পষ্টভাবে হুমকি দেয় যে যদি তারা আবার তার পথে আসে তাহলে ভালো হবে না। কিন্তু জেসি যে কোনো মূল্যে তার দাদুকে বাঁচাতে চায়, তাই সে আবারও তার দাদুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রমাণ ছাড়া আবারও সে তার কথার গুরুত্ব দেয় না। অন্যদিকে যখন তারা সবাই চেক করার জন্য জনের রুমে যায়, তখন তারা রুমটি খালি পায়। তারা জানতো না যে সকাল 3:30টায় সে কোথায় গিয়েছিল। শোরগোল শুনে তারা ক্লোজেটেও চেক করে, কিন্তু সেখানেও সে নেই। এমন অবস্থায় হঠাৎ জেসির হাত থেকে একটা বক্স পড়ে যায়, যা তোলার তার সময় ছিল না, কারণ তার দাদু তাকে নিচ থেকে ডাকলেন। তাই সে দ্রুত এই বাস্কটি নিজের সাথে রাখে। এইসব টেনশনের মধ্যে বাকি রাত তারা আর ঘুমাতে পারে না। তাদের সবসময় মনে হচ্ছিল যে যদি তারা ঘুমিয়ে পড়ে তবে জন তাদের শরীর দখল করে নেবে। এই সমস্যার সমাধান খুঁজতে তারা পরের দিন আবার স্যারার কাছে যায় এবং তাকে কোনো অভিশাপ বা মন্ত্র প্রয়োগ করার জন্য বলে। কিন্তু দুর্ভাগ্যবশত স্যারার এমন কোনো মন্ত্র সম্পর্কে জানা ছিল না। আর যাই হোক, জন একটি মুক্ত আত্মা। সে নিজেই দ্বিতীয় সুযোগ অর্জন করেছে, তাই তাকে থামানো ঠিক হবে না। এতে তার নিরাশা বাড়বে। একটি ফটো ছিল যেখানে সারা তার 2 সেরা বন্ধুর সাথে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন ছিল স্যামুয়েল এবং অন্যজন ছিল জন। অ্যালেক্স এবং জেসি একবার দেখেই তাকে চিনতে পেরেছিল। এটাই সেই আত্মা যে তাদের বিরক্ত করছিল। কিন্তু যখন স্যারা দেখে সে বলে যে তার নাম জন নয়, বরং জেকব। সে একসময় তার ফিয়ান্সে ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সারা অন্য কাউকে ভালোবেসে ফেলে। সে অপেক্ষা করছিল জেকব ফিরে আসবে এবং সে তাকে এই সত্যটা বলবে, কিন্তু সে কখনোই ফিরে আসেনি। সেই সময় স্যামুয়েল এবং জেকব দুজনেই এয়ারফোর্সে যোগ দিয়েছিলেন। একদিন একটি মিশনের সময় তাদের প্লেন আঘাতপ্রাপ্ত হয় এবং স্যামুয়েল জেকবকে প্যারাশুট ব্যবহার করে লাফিয়ে পড়ার নির্দেশ দেন। সে তাই করছিল, কিন্তু প্যারাশুটটি ত্রুটিপূর্ণ ছিল, তাই ঠিক সময়ে খুলেনি এবং উচ্চতা থেকে পড়ে জেকবের মৃত্যু হয়। অন্যদিকে স্যামুয়েল একদম ঠিকঠাক ছিলেন।
তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ল্যান্ড করেছিলেন। তবে আজ সে বেঁচে থাকতো। স্যারা আজও তার মৃত্যুর জন্য স্যামুয়েলকে দায়ী করে এবং এটাই তাদের বন্ধুত্ব ভেঙে যাওয়ার কারণ। আজও সে তাকে ক্ষমা করতে পারেনি। তাহলে কি জেকবের রাগের কারণও এটাই? সে কি স্যামুয়েলকে তার মৃত্যুর জন্য দায়ী করে এবং সুযোগ পেয়ে তার থেকে প্রতিশোধ নিতে এসছে? অবশেষে জেসি তার প্রশ্নের উত্তর পেয়ে যায় এবং ব্যাপারটাও বুঝতে পারে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে ছুটে যায়। অন্যদিকে বাড়িতে আমরা দেখি যে জেকব আবারও চেষ্টা করছে স্যামুয়েলের শরীরে প্রবেশ করার, কিন্তু ঠিক তখনই জেসি সেখানে পৌঁছে যায় এবং তার পরিকল্পনা আবারও ব্যর্থ হয়ে যায়। এবার তো সারাও তাদের সাথে এসেছিল, কিন্তু সে স্যামুয়েলকে কিছু বোঝানোর আগেই তারা দুজন পুরনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে এবং সারা রাগ করে বাড়ি ফিরে যায়। কারণ সে 100% নিশ্চিত ছিল তার কথার ওপর, কিন্তু তার দাদু তাকে কখনোই বিশ্বাস করবেন না। কিন্তু তার একটি পরিকল্পনা ছিল। সারার মতে আজ পূর্ণিমা এবং জেকবের হাতে শুধু আজ রাত 12টা পর্যন্ত সময় আছে। তাই যদি সে এই সময়ের মধ্যে স্যামুয়েলের শরীর দখল করতে না পারে, তবে তাকে খালি হাতে ফিরে যেতে হবে। তাদের শুধু ততক্ষণ পর্যন্ত তার দাদুর উপর নজর রাখতে হবে। সহজ, কিন্তু এটা সত্যিই এত সহজ ছিল না। তবুও জেসি চেষ্টা করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় সে নয়তো অ্যালেক্স কেউ না কেউ স্যামুয়েলের সাথে থাকে। কিন্তু এই সময় আরেকটা ঘটনা ঘটে। সে জানতো না সে কেন বারবার এই বক্সের দিকে তাকাচ্ছিল, যে বক্সটি সেই দিন ক্লোজেট থেকে পড়েছিল, যা তার মনোযোগ আকর্ষণ করছিল বারবার। আজ যখন সে আবার এই ফটোগুলোকে দেখে, তখন আরেকটি রহস্য উন্মোচিত হয়। তার সামনে প্রকাশ পায় যে সারা এবং তার দাদু শুধু বন্ধু ছিল না, তারা একসময় প্রেমিক প্রেমিকাও ছিলেন। তাহলে কি সারা এই ভালোবাসার কথাই বলছিল, যা সে কখনো জেকবকে বলতে পারেনি? সাথে সাথে জেসি তার দাদুর একটি জার্নালও পায়, যেখানে তিনি যুদ্ধের সময় তার অভিজ্ঞতা সম্পর্কে লিখেছিলেন এবং এই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা জেকব সম্পর্কেও ছিল। এটি পড়ে জেসির চিন্তা সম্পূর্ণ বদলে যায়। সে নিচে ছুটে যায় তার দাদুকে কনফ্রন্ট করতে, কিন্তু তখন তিনি সেখানে ছিলেন না। তখন অ্যালেক্সের পালা ছিল। সে স্যামুয়েলের উপর নজর রাখছিল, কিন্তু সে মুভি দেখতে দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে টেরই পায় না কখন জেকব স্যামুয়েলকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। মানে যা হওয়ার কথা ছিল না তাই হয়ে গেল শেষ পর্যন্ত। এখন জানা নেই যে সে তার দাদুর সাথে কি করবে। জেসি যখন এইসব ভাবছিল, তখন হঠাৎ ফোনের ঘন্টা বেজে ওঠে। এটি স্যারার কাছ থেকে আসা একটা কল ছিল এবং সে এই কথা বলতে বলতে কল করছিল যে স্যামুয়েল তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কেন তা সে জানতো না, কিন্তু সম্ভবত জেসি জানতো। তাই সে আরেক মুহূর্ত নষ্ট না করে সরাসরি স্যারার বাড়িতে চলে যায়। এই সময়ের মধ্যে তাদেরও সত্যি কথা জানা হয়ে গেছিল যে জেকব আসলে স্যামুয়েলের শরীরকে চিরতর নিজের বাসস্থান বানাতে চায়। তার মাধ্যমে সে সেই জীবন কাটাতে চায় যা তার ভাগ্যে জুটেনি। শেষ পর্যন্ত তার মৃত্যু তো তার কারণেই হয়েছিল। মাত্র 20 বছর বয়সে তার পরিবার, প্রেমিকা এবং তার স্বপ্ন সবকিছু ছেড়ে তাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছিল। আজ যখন তার সুযোগ এসেছে, সে তখন কেন না তার প্রতিশোধ নেবে না? তার পরিকল্পনা ছিল যে আজ রাত 12টায় যখন আবার সে পোর্টাল খুলবে, তখন সে তার জায়গায় স্যামুয়েলের আত্মাকে পাঠিয়ে দেবে এবং নিচে থেকে যাবে তার শরীরে। কিন্তু জেসি এমন হতে দিতে পারে না, বিশেষ করে এখন যখন সে সত্যি জেনে গেছে এবং এখন সে সেই সত্যি বাকি সকলকেও শেয়ার করে। স্যামুয়েলের জার্নাল থেকে সেই পৃষ্ঠাটি সবাইকে দেখায়, যেখানে তিনি সেই দিনের সবকিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। যেখান থেকে জানা যায় যে সেদিন তাদের প্লেন আঘাতপ্রাপ্ত হওয়ার পর ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল। বাঁচার কোনো আশা ছিল না। অন্যদিকে প্যারাশুটও শুধু একটি ছিল, যা স্যামুয়েল চেয়েছিলেন তার সেরা বন্ধু জেকব ব্যবহার করুক। তাই তিনি তাকে মিথ্যা বলেছিলেন যে আরও প্যারাশুট আছে। সে লাফিয়ে পড়ার পর তিনি লাফ দেবেন, যা তিনি করতে পারেননি। বরং তিনি প্লেনটি ল্যান্ড করেছিলেন এবং ভাগ্যক্রমে বেঁচেও গেছিলেন। কিন্তু এতে তো তার কোনো দোষ ছিল না। তিনি তো তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তবুও তিনি বেঁচে গিয়েছিলেন, এটা তার ভাগ্য ছিল। জেকবের মৃত্যু তার কপালে ছিল, কিন্তু কোথাও না কোথাও স্যামুয়েল নিজেকেই দোষী মনে করতেন। তার বারবার মনে হতো সেই দিন তার মরার কথা ছিল, তার বন্ধুর নয়। এবং এই গিল্ট ফিলিংয়ের কারণে তিনি কখনোই তার সত্যি কথা কাউকে বলেননি, কাউকে পুরো ঘটনা জানতে দেননি, এমনকি সারাকেও নয়। তাই সে আজীবন তাকে ঘৃণা করে গেছে। এবং আজও যদি এমন পরিস্থিতি তৈরি না হতো, তবে হয়তো আজও সত্যি লুকিয়ে থাকতো। আজ একটি সত্যি জানার মাধ্যমে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে।
জেকবের রাগও কমে গেছে, কিন্তু এখানে সমস্যা হয়ে দাঁড়ায় যে সব কিছু জানার পরও সে ফিরে যেতে রাজি ছিল না। সে স্যারার সাথে থাকতে চায়, কিন্তু ভাগ্যক্রমে তখন স্যারা তাকে বোঝায় এবং বলে যে এটা নৈতিক হবে না, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সে জেকবের সাথে কিভাবে থাকতে পারে যখন সে কখনোই তাকে ভালোবাসেনি। সে তো স্যামুয়েলকে ভালোবাসতো শুরু থেকে। আজ এত বছর পর ভুল বোঝাবুঝির কারণে সে সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এখন তো সে তা ফিরে পেতে চায়, এবং এখন তার মধ্যে কোনো গিল্ট ফিলিংও নেই, কারণ সে জেকবকেও সত্যিটা বলে দিয়েছে। তাই অবশেষে সব কিছু জানার পর জেকবও শেষ পর্যন্ত তার বাস্তবতাকে মেনে নেয়, এবং ঠিক যখন 12টা বাজে তখন সেই পোর্টাল খুলে যায় এবং সে তার ভাড়া করা শরীর অর্থাৎ স্যামুয়েলকে ছেড়ে আবার তার নিজের জগতে ফিরে যায়। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে স্যামুয়েলের জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে না সে কিভাবে স্যারার বাড়িতে পৌঁছেছে, এবং স্যারা তাকে সব কিছুই বলে, এবং দুজন সত্যিকারের সোলমেট আবারও এক হয়ে যায়। দি এন্ড। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তার আগে পর্যন্ত টেক কেয়ার, টাটা, বাই বাই।